So that's how, I just one day I thought, let me pack my bags and leave for Delhi. So how do you define having it all in your life? One thing you do for yourself guilt-free. Hi guys, I'm Sneha, the host of Audacious Airwaves, and today I have Aditi Sarkar. Hi auntie. Hello. I have grown up seeing her from childhood and she has been a part of my family because she has worked with my father as well. So I have seen you wearing different saris of love, leadership, and also I have seen how you have got challenges in your life. So I would like you to say how your journey has been so far. Okay, so I was born into a, normal middle class Bengali family. আর সেখানে যেভাবে আমরা বড় হই, হ্যাঁ, আই হোপ আই ক্যান স্পিক ইন বাংলা, হ্যাঁ, মোর কমফোর্টেবল, হ্যাঁ, তো সেখানে আমরা যেরকমভাবে বড় হই ওরমভাবেই স্কুলে পড়েছি। ওখানে গোখলে আমার নেবারহুডে ওটাই খুব মেয়েদের স্কুল ছিল। তারপরে আমি সাউথ পয়েন্টে 11-12 করি এবং তারপরে আমি প্রেসিডেন্সি কলেজে পড়ি পলিটিক্যাল সায়েন্স নিয়ে। এবং কলেজে পড়তে পড়তেই আই অলওয়েজ হ্যাড দিস ইন্টারেস্ট ইন মিডিয়া। সেটা মানে ছোট থেকে আমার একটা ক্রিয়েটিভ কিছু করার ইচ্ছে ছিল। তো আমি তখন আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা আমার থেকে সিনিয়র। দে ওয়েন্ট টু দ্য ফিল্ম স্কুল ইন পুনা ফিল্ম ইনস্টিটিউট। সো দে উড কাম হোম অ্যান্ড ডিসকাস ফিল্মস অ্যান্ড উই উড গো অ্যান্ড ওয়াচ ফিল্মস টুগেদার। বাড়িতে বসে তখন VHS টেপ হতো, হ্যাঁ, সেইগুলো লাগিয়ে আমরা দেখতাম সব। তারপরে আমার কলেজে অ্যাকচুয়ালি উই হ্যাড আ ফিল্ম ক্লাব, হ্যাঁ, কল চলচ্চিত্র সংসদ। So I could see all the, retrospective of all the masters, huh? Like Bergman, Kurosawa, Fellini, Indian masters also, Ray and Ghatak, everything, there in college itself. হ্যাঁ, মানে যত ইন্টারন্যাশনাল মাস্টার্স আছে আমি মোটামুটি সবার ছবি অলরেডি আমি কলেজে যখন পাশ করছি আমি দেখে ফেলেছি। আর আমরা ওই চলচ্চিত্র on behalf of that there will be discussions, seminar, workshops also regarding films. It's not just watching a screening or something like that. তো ওটা থেকে আমার আরো ইন্টারেস্ট আর কি ডেভেলপ করে গেল। কিন্তু আমি ভেবেছিলাম তখন ফিল্ম স্কুলেই যাব, বাট সামহাউ পরে আমার মনে হলো এইসব এরা তো কেউ ফিল্ম স্কুলে যায়নি, হ্যাঁ, ওয়াই ডু ইউ নিড টু গো টু আ ফিল্ম স্কুল টু লার্ন ফিল্ম মেকিং, হ্যাঁ। তো then I got to work with somebody and I started working on a documentary on Calcutta just right after college. So ওটার মধ্যে আমি ঢুকে পড়লাম and then it just rolled on, one after the other I started working and then তখন সেই সময় দিল্লি দূরদর্শন was a very, very good institution. Mane, in the sense, they would invite, new filmmakers to try, make films on various kinds of, documentaries on various subjects, fiction, non-fiction, মানে ফিকশনও অনেক করা হতো, তখন ওরা কমিশন করতো। তো that's how, I just one day I thought, let me pack my bags and leave for Delhi. আমরা একটা ছোট ইন্ডি ডকুমেন্টারি বানিয়েছিলাম তখন ওই বাবরি মসজিদের ঘটনার পরে, based on that. And I was very close to a lot of folk musicians, মানে যেরকম আমাদের পশ্চিমবঙ্গে বাউলদের সাথে, বাউল মিউজিকের সাথে বা বাউলদের সাথে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, বাউল, ফকির ইত্যাদি। তো ওদের নিয়ে আমি এটা মিউজিক্যাল করে রাইট আফটার দ্যাট ইনসিডেন্ট আই টুক দ্যাট VHS টু দূরদর্শন। আর আমি বলেছিলাম, if you could screen it and give us some money, that's how I started. I didn't know anybody, no soul in Delhi. তো আমি জাস্ট একটা সামান্য টাকা নিয়ে I landed there and আমার অনেক দিন সময় লেগেছিল। আমি একটা বন্ধুর বাড়িতে ছিলাম, হ্যাঁ, so she helped me that way.
তো অনেক সময় লেগেছিল আমার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টটা পেতে উইথ দ্য ডিজি অফ দূরদর্শন দেন। তখন ডিজি ছিলেন মিস্টার রতিকান্ত বাসু। তো সামহাউ মানে হি মেড মি ওয়েট ফ্রম মর্নিং 10 o'clock. When he met me, it was 7:30-8টা বাজে সন্ধেবেলা। আর ওই ভিজিটার্স রুম থেকে আমি 1 মিনিটও বেরোতে পারিনি, যদি দেখে ফেলে। হ্যাঁ, তো দ্যাট হোল ডে আই হ্যাড টু সিট দ্যার। দেন end of the day I was the last person, when he met me. So he was very very apologetic and বলছে আমি কি করতে পারি আপনার জন্য। তখন আমি বললাম যে আমি এরকম ডকুমেন্টারি করতে চাই, আমি একটা ছবি বানিয়েছি, এটা একটু দেখুন। তখন বললো না, আমরা তো লো ব্যান্ডে এখন আমরা আর ইয়ে করি না, তো আপনি কেন নিজের টাকা দিয়ে বানাচ্ছেন, আমরা টাকা দিই। হ্যাঁ, so that's how he said আপনি proposals দিন, হ্যাঁ, what you want to work on. So that's how my journey started as a filmmaker, independent filmmaker, and then of course I became a producer for Doordarshan, দিল্লি দূরদর্শন, অনেক কাজ করেছি ওদের জন্য। তারপরে অন্যান্য গভর্নমেন্ট সেক্টরসে, তখন সব গভর্নমেন্ট সেক্টরসেই না ওরা একটা ছবি বানাতো, ওদের একটা স্কিম ছিল মিডিয়ার। আর এরকম ছিল না যে ওদের নিজেদের লোক দিয়েই খালি করাবে। সো ইউ কুড গো অ্যান্ড ইট ওয়াজ মাচ মোর অ্যাপ্রোচেবল, আর অনেক একটা লিবারাল একটা অ্যাটমসফিয়ার ছিল। সো আই কুড গেট ওয়ার্ক, সো that's how I started my journey. So, as a director, what kind of stories attract you the most? I basically, because I have a connection with Shantiniketan also. We have a house there, and I've been visiting Shantiniketan since my childhood. So I have a deep connection with that place. And Tagore also, Rabindranath Tagore. And so I think that, people have made a lot of films on Shantiniketan. But there is another place just beside Shantiniketan called Sriniketan. Yes. So nobody really, focuses on Sriniketan. So I wanted to focus on that. So that was my first film, which I made independently, on Sriniketan. And Rabindranath's vision about Sriniketan আর কত এগিয়ে থাকা মানুষ ছিলেন, মানে ওটা তো goes without saying আর কি। সো ওইটার উপরে আমি ফার্স্ট ফিল্ম বানিয়েছিলাম। আর আমাকে অ্যাট্রাক্ট করতো মানে ফোক মিউজিক অ্যান্ড মিউজিশিয়ানস, দেয়ার লাইভস, অ্যান্ড উইমেন অ্যাচিভার্স, হ্যাঁ, এইরকম সমস্ত টপিকস আমাকে বেশি অ্যাট্রাক্ট করতো। আমি me being a dancer, classical dancer, also for a long time, like I was a Manipuri dancer. তো আমার ক্লাসিক্যাল নাচ নিয়ে, সেই ডান্সার্সদের লাইফ নিয়ে, তাদের স্ট্রাগলস নিয়ে, কী করে ইভলভ করলো তারা, হ্যাঁ, সেই নিয়েও আমি অনেক ছবি করেছি। সো দিস কাইন্ড অফ টপিকস রিয়েলি অ্যাট্রাক্ট মি অ্যান্ড অ্যাট্রাক্টেড মি ইনিশিয়ালি। তারপরে অফকোর্স অ্যালং দ্য ওয়ে আরও অনেক কিছুই করেছি। So this question is for our viewers and as well as me. So a lot of people want to become a director, and it's my biggest dream to become a director. So what would you guide us? How can we go and how can we proceed with it? My suggestion would be, the best is prepare yourself to write an exam for the film school. Okay. If you go through a film school, then half of your job will be done there. You don't have to struggle for so long like us, so what we had to do. Otherwise, the other way around, if you don't want to get into the film school, or you don't get a chance to get into the film school, or you tried, you failed, then the journey is it will be longer actually. Since you said like a lot of people don't go to film schools and directly join production houses as an assistant director or a creative director, whatever. So I have also seen people who have passed out from good film schools and good institutions and still not have got a lot in life. But people who have struggled all by themselves without having a godfather.
So, what are your point of view in this? Because I have never been to a film school. I don't have a godfather, but I really want to become a director. So, in that case, what a person should do? সেটা তো একটা it's a struggle with oneself and struggle with the society where you want to get into. হ্যাঁ, ওটা তো একটা আলাদা সোসাইটি। তো সেইটা স্ট্রাগলটা আমি বলছি যে একটা ফিল্ম স্কুল থেকে পাশ করলে তোমার এন্ট্রিটা অনেক সহজ হবে এবং তুমি কাজটাও কিছু শিখে কাজটা শিখে তুমি যাচ্ছ। আর যখন তুমি সেলফ টট হবে, তোমাকে একজন খুঁজতে হবে, দ্য ওয়ে ইউ ওয়ার সেইং অ্যাজ উই ওয়ার ডিসকাসিং বিফোর, দ্যাট nobody is really interested in giving you, you don't know where to go, whom to meet, how to get in touch, সো আর আমি সত্যি কথা বলছি, এখন কলকাতায় আগে না ওইরকম একটা টাইম ছিল পোস্ট 70s, যে নিজেরা কিছু করার ওরকম, বিকজ your life is highly connected with the political scenario also. Then the politics was such, people wanted to do something new, ওই মুভমেন্টস গুলো হচ্ছিল ইন্টারন্যাশনালি সব জায়গায়, স্টুডেন্ট মুভমেন্টস সমস্ত কিছু। তো ফলে মাস্টার্সরাও কিন্তু ওই সময় সব তাদের ডিউরিং 60s 70s ওই সময় অনেক ভালো ভালো ছবি হয়েছে, সবাই ট্রাই করেছে। হ্যাঁ, তো এখানে কলকাতাতেও সেরকম অনেক নতুন ফিল্ম মেকাররা তখন দে ওয়ার স্টার্টিং দেয়ার ক্যারিয়ার্স, সো ইউ কুড গো, দে ওয়ার এক্সপেরিমেন্টিং, সো ইউ কুড গো অ্যান্ড অ্যাপ্রোচ দেম অ্যান্ড টেল দেম। সবটাতেই কোনো যে দেওয়া নেওয়ার ব্যাপারটা ছিল না। এখন সমাজটা অনেক বদলে গেছে, অনেক অনেক, মানে ভ্যালু সিস্টেমটাই ইনভার্টেড হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে এখন তোমাকে অত সহজে আমরা যেরকম যেতে পারতাম, গিয়ে কারোর সাথে দেখা করতে পারতাম, না, দে ডোন্ট হ্যাভ দ্য টাইম। হ্যাঁ, দে ওন্ট গিভ ইউ, দেল অ্যাক্ট প্রাইসিং, হ্যাঁ, দেল মেক ইউ ওয়েট অন ডে আফটার ডে, মানে যা হোক একটা বলে দেবে। Also, there are people who have passed out from film schools with degrees and qualification. And also there are people who might not have been to a film school but are way more skilled and experienced than the people who have been in the film school. So people prefer giving jobs to people who have the degree and not the people who have experience. Yeah. So don't you think this is kind of something completely wrong? হ্যাঁ, মানে রং, এখন ব্যাপারটা হচ্ছে তাদের পার্সপেক্টিভেও ইটস নট রং। দে থিঙ্ক যে তুমি ধরো তোমার ইউ গোইং টু স্পেন্ড, ইটস ফিল্ম মেকিং ইজ নট চিপ, ইটস নট আ চিপ প্রপোজিশন, সো ইট ইনভলভস আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো তারা ভেবে নেবে যে এ তো শিখে এসছে, কিছু জানে, আর এ তো শেখেনি কোথাও। হ্যাঁ, আমায় তো টাকা, ইন এনি কেস আই হ্যাভ টু স্পেন্ড মানি, সো লেট মি স্পেন্ড মানি অন দ্য পার্সন যে অন্তত জানে, আমি জানি সে জানে আর কি শিখে এসেছে। তাদের মাথাটা এভাবে চলে, এরকম নয় যে তুমি একজনের সাথে কারোর সাথে অনেক দীর্ঘদিন কাজ করেছো, হ্যাঁ, তোমার অভিজ্ঞতা হয়েছে, তাহলে তো নতুনদের কেউ নেবেই না, আর সেটাই তো হচ্ছে না। ওটাই সবাই চায় যে ইউ হ্যাভ টু হ্যাভ দিস কাইন্ড, ইউ শুড নো দিস জব। হ্যাঁ, তো সেইটা তাহলে আর নতুন একমাত্র ফিল্ম স্কুল ছাড়া উপায় থাকছে না। মানে ওই জন্য কি হচ্ছে, অনেক ছোট ছোট ফিল্ম স্কুলস তৈরি হয়ে যাচ্ছে, অনেক কোর্সেস, শর্ট কোর্সেস, ক্র্যাশ কোর্সেস এরকম হয়ে গেছে অনেক। মানে সেটা না হলে টু গেট এন্ট্রি ইনটু দ্যাট এরিনা নাও ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে তুমি জানলেও হয়তো, তুমি যদি জানো কিছু, তো এবারে তুমি তো এখন জানবে, বুঝতে পেরেছো, জানবে, তুমি তো একটা নতুন জায়গায় যাচ্ছ, তুমি শিখতে চাও, এখন ওই সিস্টেমটাই আর নেই যে তোমায় কেউ ইনভাইট করবে, চলো তুমি আমার সাথে শেখো, ওরম মানসিকতাটাই নেই আর মানুষের, যে আমি শেখাবো তোমাকে। এখন ওই সবাই ভাবে যে আমি একটু ট্রেন কাউকে পেলে একটু সে কাজ জানে, তাহলে আমার সুবিধে। From our viewer side, we want to know that has your personal life ever influenced your storytelling or direction style? Definitely it does, even if it's not happening, directly.
কিন্তু সাবকনশিয়াস লেভেলে তো ডেফিনেটলি ওটা এফেক্ট করে। আমার লাইফস্টাইলটা কি, আমার পার্সোনাল লাইফ has been shaped by my, personal choices, my thought process, my emotion, my soul, everything, So, of course, the things I believe in, it does affect, I mean, I won't go and, why didn't I do what should I say, a commercial, out and out commercial film, or I was never interested. I'm still not interested. And why I was more interested in non-fiction than fiction, So, of course, egulo amar mone Personal choice. my personal choice. Amar And you also wanted to bring out something for your viewers. হ্যাঁ নিশ্চয়ই, মানে আমার মনে হয়েছে যে আমি যদি এটা জেনেছি, আমি এটা সম্বন্ধে এটা জানি, সো ইফ আই কুড শেয়ার দিস উইথ like you've seen something beautiful, or if you've seen something মানে যেটা মানুষের জানা দরকার, হ্যাঁ, তখন এটা আমার একটা ইনস্ট্রুমেন্ট, একটা মিডিয়াম, একটা সেটা আমি কতটা এস্থেটিক্যালি, আর্টিস্টিক্যালি আমি মানে করতে পারবো, দেখাতে পারবো, জানাতে পারবো, সেটা একটা ডেফিনেটলি। As a woman, I want to know what's your opinion about Indian cinema and media life today. See, as usual, like every field is ruled by patriarchy. So it is very, very difficult being a woman to make a mark about yourself, to get even a small space to stand there. So nobody is going to give you any space. Just think like that. You have to somehow, get in there, and it's a difficult fight. So now women are much more vocal. They're coming up, they're making films, lots of good films are being made by many women. So those are stories of, inspirations, and definitely they will go further. But this patriarchy thing is difficult to change, I don't know It whether will be in the same, I think. I have no hope that whether it will ever change or not. So this struggle will be going on, So you have worked for so many projects. So is there any particular project that has felt like a reflection of your own life? Own life, not really, because I never made fiction films, so I only made non-fiction films. In all my films, there was a part of me in every film I made, because without my feeling my connect with that, I wouldn't have made those films. I've just not made any film like, oh, this is a project I'm getting money for that, I have to make this. I never made any films like that. So with whatever I made, I felt a deep connect with that, and hence I made. Okay. Like I made a film on, in Nondigram, in Medinipur, there was this girl, Muslim girl, who was the first, woman, ওই যে মুসলমান বিয়েতে registrar. Okay. In India. Okay. হ্যাঁ, একদম গ্রামের থেকে, একদম গ্রামে থাকে। তো সেখানে বিইং আ মুসলমান, হ্যাঁ, লিভিং ইন দ্যাট ভিলেজ, মুসলমান কমিউনিটি এত কনজারভেটিভ, হ্যাঁ, এত ব্যাকওয়ার্ড, হ্যাঁ, সেখান থেকে ওর স্ট্রাগলটা সাংঘাতিক ছিল, যে এখান থেকে ও বেরিয়ে এসে হ্যাঁ। Okay. In our film industry, we have seen, like, I'm telling you as a director's point of view. So we have always seen director means a man. We have hardly seen any female or a woman who has such big name, like, if I say, it can be Srijit Mukherjee, or it can be many more people are there. So a woman has never got that big fame
of becoming a director. So don't you think we should also encourage women to become a director? No, I don't agree with this. You know, Aparna Sen, she was quite a big, she is quite a big name. Meera Nair. And this last film I saw, you know, Payal Kapadia's All We Imagine as Light, brilliant film. Then Rima's films, you know, there are many women, you know, directors. Of course, the numbers are less. Yes. Even Apurna's daughter, Konkona, made a film, you know, Death in the Ganj, brilliant film. Yes, yes. So, of course, you know, there are many directors. Nandita Das, she also makes films, you know, so it's not that But bad. it's not that highlighted as No, of course not, because we live in a patriarchal society, so that that ratio will be like that only. So the balance of male and female director are not as same. Like we have seen men at a higher range of getting fame as a director, not just fame, having name. So মানে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আর কি, তবে মেয়েদের স্টোরিজ, হ্যাঁ, মেয়েদের স্ট্রাগলের গল্প, সেটা কিন্তু আজকে শুরু হয়নি, অনেক দিন, মানে সিনেমার ক্ষেত্রে অরুন্ধতী দেবী তো কবে উনি ছবি করেছেন, শি ওয়াজ আ ইউনো বিগ প্রডিউসার অ্যাজ ওয়েল, হ্যাঁ, তো সেখানে তো মানে সেখান থেকেই মানে শুরু হয়েছে, তারপরে আরো কত মহিলারা যে নাম বললাম আর কি, যেগুলো আরো অনেক আছে, হ্যাঁ, রিমা দাসের নামও বললাম। তো ফলে এই তো এখন কিছুদিন আগে আরেকজন মহিলা, ওই পুরুলিয়ার যে মেয়েটি, অনুপর্ণা, নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, ও প্রাইজ পেল, ছবিটা কানে দেখানো হলো। সো দেয়ার আর উইমেন হু আর, মানে আগের থেকে তো অনেক বেশি এখন কাজ করছে। So you are a woman behind the hustle. So who is you beyond the title of becoming a director, a businesswoman, and a mother? আই এম আ হিউম্যান বিং। আই থিঙ্ক মানে মানুষ হওয়াটাই আমার একটা ভালো মানুষ হওয়াটাই আমার মনে হয় এম। আমি সৎ পথে থেকে নিজের কাছে রিমেনিং ট্রুথফুল টু ওয়ান সেলফ, ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ, সেইটা করে আমি যতটা যা করতে পেরেছি বা পারবো, আর যে কদিন বাঁচবো, সেটাই আমি। So how did your journey as a single mother kept you going during the toughest moment of your life? ভেরি ডিফিকাল্ট। এটা আমি বিয়ে করেছিলাম আমারই এক বন্ধুকে, হু ইজ অলসো ফিল্ম মেকার, বাট সমস্যা যেটা হয়েছিল, মানে সার্কামস্টান্সেস, আমার জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটেছিল যে যেখানে আমি আমার মেয়েকে নিয়ে এক জায়গায়, আমার যেটা নিজের বাড়ি, যেখানে তুমি আমায় চেনো যেখান থেকে, হ্যাঁ, সেইখানে আমি থাকতে বাধ্য হই। তো আমি তো আগে ডকুমেন্টারিজ করতাম, হ্যাঁ, তো ডকুমেন্টারি ইউনো ইনভলভড লট অফ ট্রাভেল। তো আমার বাড়িতে হঠাৎ ওভারনাইট, হ্যাঁ, একটা ভীষণ দুর্ঘটনার জন্য আমি একদম কমপ্লিটলি একা হয়ে যাই। আগে আমার বাবা মা ছিলেন, হ্যাঁ, তো তাদের ব্যাক টু ব্যাক তারা মারা যান, এবং খুবই অ্যাক্সিডেন্টাল ডেথস। তো সেটা, I was very close to my mother, and সেটা led me to a kind of depression, severe depression for almost 1.5 years. আর সেখান থেকে বেরোনোর পরে I joined a company, film production, very famous. কিন্তু সেখানে ওরা যে ধরনের ছবি করতো বা যে কাজ করতো আমার একদম ভালো লাগছিল না, এবং আমিও ছেড়ে দিই, এবং ওরাও আমায় রাখে না, মানে লাইক দ্যাট। তো তারপরে আর সেইখানে আমার মেয়ে তখন খুবই ছোট, আমার যেটা আওয়ার্স ইন মিডিয়া কোম্পানিজ, হ্যাঁ, মানে গেলাম হয়তো 11টার সময়, ফিরবো কখন ঠিক নেই। তো আমার মেয়ের সাথে আমার দেখাই হতো না। আমি যখন ফিরতাম শি ওয়াজ ঘুমিয়ে পড়েছে, আর আমি যখন, মানে ও যখন উঠে স্কুলে যেত, তখন আমি ঘুমোচ্ছি বিকজ অফ মাই লেট নাইটস। তো আই কুড অনলি স্পিক টু হার অন দি ফোন, হ্যাঁ। তো সেটা আই ওয়াজ ফাইন্ডিং ইট ভেরি উইয়ার্ড।
আর সো আই লেফট ইট। আর আমি তখন ভাবলাম যে আমাকে এমন একটা কিছু করতে হবে যেটাতে আমি বাড়িতেও থাকতে পারবো, অ্যান্ড আই ক্যান আর্ন মানি অলসো টু রান দ্য শো। তো আমার তখন আমি আই থট অফ আমার এমনি একটা এরকম লাইফস্টাইল স্টোর করার অনেক দিনের ইচ্ছে ছিল। তো আমি ভাবলাম আমি তো এইসব আর্টিজানদের ওপরে অনেক ছবিও বানিয়েছি, এদের কাজ নিয়ে অনেক বানিয়েছি, তো আমি এদের পার্সোনালি অনেককেই চিনি। তো ইফ আই ক্যান আর আমাকে ওরা অনেক সময় বলতো যে দিদি আমাদের জিনিসগুলো আপনি একটু বিক্রি করে দিন। হ্যাঁ, তা আমি ভাবলাম যে আমি একটা তাহলে ওদের সব জিনিসপত্র নিয়ে একটা এক্সিবিশন করি। সো আই ডিড আমার কাছে টাকাও ছিল না তখন। সো কোনো রকমে একটা জুয়েলারি টাঁধা দিয়ে আমি একটা মায়ের গয়না বাঁধা দিয়ে একটু টাকা জোগাড় করে আমি আমার বাড়ির নিচে একটা ঘরে একটা এক্সিবিশন করেছিলাম। সেটা মূলত সেখানে শাড়ি ছিল, আরও অনেক জিনিস ছিল। হ্যাঁ, তো দেখলাম, আমি তো তখন কাউকে চিনি না, আমার বন্ধু টন্ধু এদেরকেই সবাইকে বলেছি যে আসি সেরকম। তো ওই শাড়ি সে এক্সিবিশন হয়ে গেল, তারপরে শেষ হয়ে গেছে। তারপরে দেখছি যেসব যারা কিনে ছিল তারা পরে দে আর কামিং ব্যাক আর বলছে এই শাড়িটা পরে গেছিলাম একজনের বাড়িতে একটা নেমন্তন্নতে, সেখানে অন্যরা দেখে বলল যে এটা ভীষণ সুন্দর শাড়িটা কোথা থেকে কিনেছিস, হ্যাঁ আমাকে এরম একটা এনে দে। তো সেই জন্য আমায় ফোন করে তারা বলছে তুমি আরেকটা প্লিজ ওরম শাড়ি জোগাড় করে দাও। ইট জাস্ট স্টার্টেড রোলিং লাইক দ্যাট। অ্যান্ড দেন স্লোলি ওটাও একটা নিজের একটা স্পেস ও ক্রিয়েট করে নিল। তো আমি ওই জন্য বাড়িতেও থাকতে পারতাম, আমার মেয়েকেও আমি বড় করলাম। আমার মেয়ে এখন পড়াশুনো করছে ব্যাঙ্গালোরে। হ্যাঁ, ও খুবই লেখাপড়ায় মানে। What is she doing now? She is studying in Azim Premji University. She is doing history honors, final year. আর ও তো খুব ভালো রেজাল্ট করেছিল, মানে অল ইন্ডিয়া 4th হয়েছিল আইএসসিতে। হ্যাঁ, So nice. ভালো লেখে, Yeah. ভালো লেখে। And I've seen her. She was a baby. She is very independent. তো ও এইভাবে নিজে পুরো ভীষণ ইন্ডিপেন্ডেন্টলি বড় হয়েছে। আমি ওকে আই হ্যাভ গিভেন হার তোমার চয়েসেস কি কি যতদিন আমার গাইড করার দরকার ছিল আই হ্যাভ ডান ইট। নাও she is kind of, she makes her own choices. So that is how so of course it's been a very very difficult struggle for me. আমি একাই ওকে বড় করেছি। Have you got any support from anyone? My friends, I am lucky to have a very very good fantastic set of friends. They have supported me. 3-4 জন মানে অসম্ভব। যখন আমার এই ডিপ্রেশন চলছে, আমার খুবই ক্লোজ বন্ধু আছে সৌমিত্র বলে, আমার অনেক দিনের পুরনো কমরেড, আমরা মানে একসাথেই ছবি তার আগে আমরা ওইসব স্ট্রিট থিয়েটার করতাম, ওইসবও করেছি। হ্যাঁ, সেখান থেকে পরিচয়। তো ও কিন্তু অ্যাকচুয়ালি লয়ার, কিন্তু তারপরে ওসব ছেড়ে দিয়ে খুব ভালো স্টুডেন্ট ছিল। হি অলসো ওয়েন্ট টু প্রেসিডেন্সি কলেজ। হ্যাঁ, তো তারপরে ওই সময়টা ও আমার বাড়িতে রোজ আসতো সকাল থেকে। তখন না আমি কারোর সঙ্গে কোনো কথা বলতাম না, আই বিকেম টোটালি মাম। আমায় কিন্তু কোনো ডিস্টার্ব করতে না। ওর কাজেও তখন স্ক্রিপ্টের কাজ করছে, ও নিয়ে এসে রোজ স্ক্রিপ্ট লিখতো, নিয়ে আবার রাত্রিবেলা চলে যেত। ওকে। হ্যাঁ, মানে এরকম আছে। আরও অনেক বন্ধু, সবাই ফোন করে খোঁজ নিত ওখানে। বন্ধুরা আমায় প্রচুর হেল্প করেছে। ইভেন মানে ইন সেটিং আপ দিস মাই ব্র্যান্ড ইজ নেম ইজ বাঁশি। মাই ডটার্স, আমার মেয়ের ডাকনাম বাঁশি, তো ওই নামেই আমার ব্র্যান্ডটা। তো ওই বাঁশির লোগো ডিজাইন করা ওগুলো সব আমার বন্ধুরা করে দিয়েছে। It's really hard to get. Even I have really, I have a very small circle of friends, Yeah. and I'm really lucky to have such friends. Yes. Absolutely. I'm মানে really lucky. I have Siddharth, I have Sejal, Shreya, Shelly, Anshu, my camera friend, and also one more person जिसका नाम मैं नहीं ले सकती on camera. So yeah, we are absolutely lucky to have such friends. Yes. I think friends really go a long way in shaping your one's life. It is really they are Support. ওরাই হচ্ছে আমার মানে আত্মীয় স্বজনের থেকে অনেক স্ট্রঙ্গার সাপোর্ট আর কি। I'll go to my next question. What is the biggest misconception people have about being a single mother for you?
না ভাবে যে সিঙ্গল মাদার শুধু বলে নয়, সিঙ্গল ওম্যান কেউ একা রয়েছে সবাই ভাবে খুব ইজিলি অ্যাভেলেবল। এইটা হচ্ছে একটা মানে It's a very derogatory comment, I feel. Being a woman, you are commenting on any other. ইয়েস মানে সমাজের মানে সেটার কিন্তু কোনো ইয়ে নেই, মানে শিক্ষা অশিক্ষা এর সাথে কোনো যোগাযোগ নেই। ইট ইজ সাম কাইন্ড অফ সাম ইনস্টিংক্ট আই মিন মেলস হ্যাভ, আই ডোন্ট নো, মানে তারা ভাবে যে যখন খুশি ফোন করা যায়, যখন খুশি ডাকলেই সে চলে আসবে, মানে ইউ নো দে দ্যাট ইজ দ্য ওয়ার্ড, ইউ নো, ইজিলি অ্যাভেলেবল। সো সেইটা তো হয়েছে, বাট আমার যেহেতু আমার বন্ধুরা আমার একটা বিরাট সাপোর্ট সিস্টেম ছিল, তো ফলে আমি ওগুলো না আমি কেয়ারই করতাম না। হ্যাঁ, এরকম কেউ বললে আমি তাকে উল্টে তাকে বলতাম যে হ্যাঁ আনসার ব্যাক না, আমি হেসেই বলতাম যে ও তুই কি এটাই বলছিস, তো না রে ওটা হবে না, সরি। So do you think that society treats single mothers differently, both personally and professionally? Definitely. Can you give some examples from your point of view that you have faced? মানে ডিফারেন্টলি ইন দিস, আমার ক্ষেত্রে না অতটা হয়নি, আমি সত্যি কথা বলছি, কারণ আমি হয়তো যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি তারা আমার বেসিক্যালি সবাই প্রায় বন্ধু বান্ধবের স্তরেই, এমনি মানে আমাদের তো সমাজে আর স্পেশালি এই ক্রিয়েটিভ জগতে সবাই দাদা আর দিদি হয়ে যায়, মানে ওরকমভাবে তো কেউ কিছু কাকা মামা এসব তো আমরা বলি না। হ্যাঁ, তো এবারে হচ্ছে যে আমাকে হয়তো পার্সোনালি অতটা ফেস করতে হয়নি, তাও হয়েছে দু একবার, এরকম একদমই হয়নি তা নয়। একজন জার্নালিস্ট সে আমায় মানে এরকম করেছিল, যাই হোক, মানে তো আরও অনেক সময় তো, কিন্তু অন্যদের হতে হয় সেটা আমি শুনেছি। আমার নিজের ক্ষেত্রে আমি বলতে পারি আমার এমনি আমি ওগুলো এমনভাবে হ্যান্ডেল করি যে আমি ওটা আমাকে এফেক্ট করতেও দিই না, আমি এবং নিজেকে ওই সিচুয়েশনের মধ্যে নিয়েও যাই না। সেটা কিছুভাবে আমি একটা ইন্ট্রিনসিক একটা কিছু আমার ট্রিক আছে হয়তো, উইচ আই এম নট টু অ্যাওয়্যার, যে ওই রকম সিচুয়েশনে আমি খুব একটা পড়িনি। So like you are a single mother and your child has grown up always with you around. Not really. I am a single mother by default. I have not, gone for separation or divorce or anything. It's just that the circumstances were such that my মানে আমার মেয়ে স্কুল আমার বাড়ির কাছে ছিল, যা যা শিখতো আমার বাড়ির কাছে, আর প্রথম দিকে আমার বাড়িতে একটা হিউজ সাপোর্ট সিস্টেম ছিল। হ্যাঁ, ফলে আমি এইখানেই মানে থাকতে কমফোর্টেবল, মানে এখানেই আমার সুবিধা হতো। আমার শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি মানে ছিল সল্ট লেকে, ওখান থেকে যাতায়াত করাটা মানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সো দ্যাট ওয়াজ বাই চয়েস, আই স্টার্টেড লিভিং হিয়ার। আর আমার হাজব্যান্ড একদম সাংসারিক একদমই নয়। হ্যাঁ, ও ফিল্ম মেকার, মানে ও এসব মানে সঙ্গে কোনো ও ফিল্ম ছাড়া কিছু ভাবেই না। তো ফলে ও হয়তো ও এখানে থাকেও না, ওর মার কাছে ওকে থাকতে হয়, মাদার সিক, সো most of the time I am on my own. I was on my own and I'm still on my own. So and I love being on my own because I have my personal space. আর আমার that's your strength and confidence, of course. মানে আমার একটু এটা কোনো উইকনেসই নয়, মানে আমার এটা সব থেকেই খুবই ভালো লাগে একা থাকতে, এবং আমায় কাউকে জবাবদিহি করতে হয় না। আমি কোথায় যাচ্ছি, কার সাথে কখন কথা বলছি, এখন খাচ্ছি না এখন ঘুমোচ্ছি, I am the master of my own life. So have your child ever felt that absence of a father, or in schools also? Definitely she has. How has she overcome with that? না, she's a very very introvert person. হ্যাঁ, তো ও একদমই কথা খুব কম বলে, এবং এইসবের জন্য ওর ভেতরে একটা রেজিলিয়েন্স, খুব স্ট্রং রেজিলিয়েন্স গ্রো করে গেছে। ফলে ও চট করে মানে কি বলবো, ওর ভেতরে থাকলেও হ্যাঁ ও সেটাকে এক্সপ্রেস করে না, কিন্তু আমি বুঝতে পারি নিশ্চয়ই আছে।
এবং ফাদার ফিগার একটা জীবনে না থাকলে অনেক প্রবলেমস হয়, সেগুলো তো হয়েছে, হয়ও, হ্যাঁ। তো কিন্তু কি আর করা যাবে, কোনো অপশন তো ছিল না। So that is it. We have to take it like that in your stride. That's the You have been a very big support to your daughter that I have seen. You have always, I've always seen her and you together everywhere. Either it's a function or in the market, anywhere I've seen both of you together. So we have a rapid fire round, fun and insight. Power sari or casual clothes? casual clothes. One thing you do for yourself guilt free. One thing I do for myself guilt free. I can't think of anything right now. Maybe drinking tea all the time. Okay. Okay, if your life was a movie, what would it be the title? Aditi? Strongest emotion that drives you, love, ambition or resilience? Love, ambition or resilience? Love. Okay, the last question is, what is success for you in one word? I don't believe in this word called success, success as such. So there is no one word for me. It's that, your entire journey, always you are, fighting with yourself to become more pure. So, as an entrepreneur, please tell us about your sari business. How did the idea spark and what's the emotion behind it? I think I already mentioned that how I started the business, so I'm not going into that. And after that, exhibition thing, it just went on. It just kept on rolling. The ball started rolling, actually. And then there was no stop. And I started working with the weavers. I went to, Pulia, and I started talking to them. And my thing is that whenever I do whatever I do, is kind of, I always try to dig deep into it. So I had to know everything since I decided that I'm going to go ahead with this business. So I started, I had to know everything about it. Then only I could do this business. It's not business. It's not just that, trading, buying some saris and selling here. So I started working with the weavers. I came to know their families, and then got to know the designers and how they do it, how they make the sari, what is the process. So I started learning all that while doing the business, because I had to run the show. And mostly online I do it, and my brand's name is Bashi, as I said, my daughter's pet name. And now, it's become a name, So, and we basically deal with a certain kind of saris, and only all handmade products. Nothing's got to do with the machine. Handloom, and needle jamdani, everything with Too hand. much of hard work. Yeah. And so when I saw all this, I thought I should make a film on this. So I made a film on them for Films Division, Weaving a Dream, a documentary on them, 1 hour long documentary. Because when you come to know there's so many, small processes behind. See this sari, making this sari. This is a handmade sari, this, what I'm wearing is a ghicha sari. So, then I thought, I should. Also, well, jewelry matches up. Thank you. Wonderful. So I thought, I must make this film, and people should know that what kind of effort and creativity goes behind this. There's a dyeing unit, there is a threading unit, there is, setting up the loom. It's a huge work behind one sari.
It's not that we just go and buy and then bargain and do all that, but when people are making these saris, when you see them, then you understand, that actually this price is nothing. So we would like to know about the story and emotion behind your sari business. From the point of view of our viewers, there are many single mothers, there are single women who are trying to achieve and do something in life. So please tell us something that will help them also. And sure. Basically, if you want something really strongly, and if you work for it, you have to work for it. Nothing comes free. Then with a single focus on it, of course you are going to achieve it. So it's been the same story for me as well, when I decided that, I'm going to go ahead with this business, this sari business. So I completely focused on it, totally. And it is not just, a bed of roses for you. It is very, very hard work. It's not just, creative designs and all that. It's a lot of, physical labor as well. Sleepless nights, physical labor, like day after day, you have to do lot of things. Because initially I had no help, and right now also and these kind of saris, you cannot depend on anybody. You have to yourself look into each sari, each design, each color schemes of each sari. We have to. Yes, you have to, look into each of them. So it involves a lot of, physical time and mental time for you. So it was like that. As I was telling him, your camera person, that when you were not there, like when I first entered that village, the first day I went, as I was walking through the, village, beautiful village lanes, I remember the, sunlight. I went early morning. So I could hear, this tuck-a-tuck sound from every household. There was this huge soundscape. And in open fields, they were, after, you dye the thread, various colors of, threads were dyeing on, bamboo poles, array of colors, and this sound. Then I asked the weaver with whom I was going. He said, these are all hand looms, that paddle sound is happening. So that was a very, very interesting discovery for me. And then there is, they are fighting with the power loom also. There is a huge fight going on because power loom is taking over. In power loom, you can, weave 20 saris in one day. And in handloom, one sari will take 2 months, minimum, I'm saying. With little designs. Or if it's plain, it might take, 1 month. Okay. So that is the difference. I wanted to really, focus on this handmade stuff. And because I also do, in Shantiniketan also, I have my, people working for me because I do very intricate katha work also. I get, I have lots of girls there. And the most interesting part there, I must say about, it's related to women. There, in Shantiniketan, all the Muslim villages do this katha work. All the Muslim women, they are so hardworking, I have noticed it. All the working these women are Muslims. And before, they had no money, they were backward, they were, being ill-treated by the male members. Now they are earning and they have got the power. Just doing this katha work, and they are now calling the shots. It's so, I feel so happy to see them.
So since you mentioned about Sri Niketan, so can you tell us something about Sri Niketan? Sriniketan is like a twin brother of Shantiniketan, and Okay. in Sriniketan, Rabindranath actually wanted to do, kind of rural reconstruction there. In the sense, he would give vocational training like carpentry, leather bag making, batik, loom, hand loom, all the vocational training centers he created, and and also created the concept of a cooperative bank there. And all these products, he taught, students went like social work, so everything Sriniketan used to teach, had those departments there. It was very, very interesting for me. I could go, while making the film, I could go inside and see all these people, learning all these things and how they are learning. And lots of people have benefited from there, but somehow, they don't put so much support or focus on Sriniketan at all. So it is neglected. That Shuzni Katha thing of Bengal, and they were, kind of. I realized that during marriages, these Muslim households, they have a competition among them, like who is getting more Shuzni Kathas, whose Katha is more beautiful. Very interesting, and while I was visiting this, while doing the Recce, I was visiting these villages and I was going to these households. They were taking out, 100-year-old katha. I mean, her grandmother, then her mother made it. And there was this katha museum in Calcutta, Guru Shodai Datta Museum. So I went there to see, there were like 1 or 2 kathas were made for 3 generations. The grandmother started it. Mother and then daughter. Then mother, the one katha. Okay, the same katha has been. Yes. by You generation, can okay. see the teaching styles in that one katha. How it's changing. Huh. And there is this one katha called Dorokha katha, which is from the front. It is so intricate. From the front and the back, it will look just the same. It's called Dorokha katha. I mean, she's teaching on one side only, but the stitching is so intricate and beautiful and perfect and flawless that it looks the same from the back side as well. So saris hold deep cultural and emotional value in India. So how do you blend traditional with modern fashion in your brand? Sari, I guess, is a very personal thing. The kind of saris we weave, or my weavers weave, and they are, great artists. I think in Bengal, these weavers and these artists, Katha artists in the Birbhum, Bardhaman districts, they are great artists. All of them are. And when I'm making, suppose this sari, every sari has a story, behind it. Each of them, when you're doing it, one by one. So who's making it? Whose family is making it? How are they? Which color I'm using? I'm going to dye this thread, or should I dye in black, or should I dye in some gray, or should I dye yellow, or like this, So, and when after the sari is made, when I'm selling, one of my clients has liked this sari and she wants to buy this, then I have a very deep conversation with her, why she likes this sari. She tells me that I like this sari because of this, and she asks me how is going to be the drape, and can you send me a picture, draping it, or do you think it will suit me? So my clients, many of my clients have become my friends over the years. And it's a very interesting thing, like when they come and visit me, lots of personal stories they share with me, which they cannot share with others.
some known person, she feels, awkward to share with. I am kind of unknown to her, so she feels free to share her personal, Story. sadness or happiness with me, so at times I felt I should have a hidden camera here, in the room. So when they come and to buy a sari, they sit drinking tea or whatever over tea or coffee or nothing, they talk about their lives, and I come to know about so many lives of so many women, even while buying, selling or making saris. It's very, very interesting that I come to know. So, what makes your brand stand out in such a competitive market? I think I don't think of competition actually. I weave whatever I like to weave. The color combinations I make, it's very whatever I like. And of course, my weavers are also there. It's a cooperative effort. So I really don't think of competition, whether I'm in the competition or out of it. So it doesn't, my brain doesn't go around like that. So it's just, I'm happily doing it, The happiness is there. Yeah. So you might have faced a lot of challenges in being a women entrepreneur. So how did you balance your family, finances, and also faith in yourself? Managing family initially was very difficult, but see, if you have, you can overcome your difficulties. মানে দেয়ালটা মানে পিঠটা দেয়ালে ঠেকে গেলে আর তো পেছনে যাওয়া যায় না, তখন সামনে এগোতেই হবে। তো একটা না একটা কিছু তুমি উপায় বেরই করে ফেলতে পারো, হাউ টু গেট আউট অফ ইট অর হাউ টু ওভারকাম ইট অ্যান্ড গো ফরওয়ার্ড। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্ড উইথ মি। কারণ আমার এই সময়তে আমার মেয়ে যখন খুবই ছোট, আই রিয়েলি হ্যাড নো মানি and I didn't know how to, and she was going to an expensive school. তো আমি কি করে ওগুলো জোগাড় করব, কি করে ম্যানেজ করব, আমার খুবই টেনশন হচ্ছিল। কিন্তু কোথাও আমি ছেড়ে দিইনি, আমি আমার ফোকাস একদম আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে এটাকে আমি ওভারকাম করবই। তো আমি এগিয়ে গেছি। ফলে মনের জোর হারালে চলবে না। মনের জোরটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। টু হ্যাভ বিলিভ ইন ওয়ানসেলফ, ইউ হ্যাভ টু বিলিভ ইট দ্যাট ইউ ক্যান মেক ইট, and you have to work hard for it. I need those inspiration. না নিশ্চয়ই তুমিও পারবে। তোমাকে তুমি একদম এইটার পেছনে এটাতেই লেগে থাকবে। তুমি ভাববে না যে আচ্ছা এটা তো কিছু হচ্ছে না, কোনো প্রবলেম ওটাই যে I easily get that. না এই তো ফলোয়ার্স হচ্ছে না, এটা তো আমার কিছু হচ্ছে না। হ্যাঁ, এরকম ভাবলে হবে না ফলোয়ার্স। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হবে। তুমিই বুঝে যাবে কি করে হচ্ছে, কোনটাতে হচ্ছে না, কি ধরনের মানুষজনকে ডাকলে সেটা বেশি মানুষের ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না। you will get to know it. Thank you so much. Okay. So do you think women today are reclaiming the sari as a symbol of power rather than tradition? এটা মিক্স আমার মনে হয়। হ্যাঁ, মানে ট্র্যাডিশনটা তো আমাদের আছেই। মেয়েদের এমনি শাড়ি না পরলেও শাড়ি কেনে কিন্তু। হ্যাঁ, মানে শাড়ির প্রতি এমন একটা ভালোবাসা আছে, পরছে না কিন্তু শাড়ি। হ্যাঁ, রোজ হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ এটা আমি কিনে রাখবো বাড়িতে, কিন্তু অনেক শাড়ি কিন্তু পরে আসছে হয়তো সালোয়ার কামিজ বাড়িতে। হ্যাঁ, so what my mother did recently, she has so many sarees, gift and all. So I said কি পরবে তো তুমি না, এটাকে তুমি এক কাজ করো, কোনো একটা গাউন বানিয়ে নাও। But so that also works in that sense, because rather than keeping it, please wear it. হ্যাঁ, তো আমি তখন তাদের বলি না শাড়িগুলো পরে আসবে, শাড়িগুলো পরো, বাড়িতেই পরো। হ্যাঁ, এমনি কিছু কাজ নেই, বাড়িতেই একটা শাড়ি পরবে। হ্যাঁ, তো তাহলে এটা বজায় থাকবে তোমাদের অভ্যেসটা। তো ফলে
এটা পাওয়ার ওইভাবে আমি দেখি না, কিন্তু শাড়ি অত্যন্ত সুন্দর একটা ড্রেস। আমার মনে হয় একটি মেয়েকে শাড়িতে যত সুন্দর লাগে আর অন্য কোনো পোশাকে অত সুন্দর লাগে না দেখতে। হ্যাঁ, তার ফেমিনিটিও, ফেমিনিন সাইড, তার নিজের কনফিডেন্সের স্ট্রেংথের সাইড, তার সেন্সুয়াস সাইড, সবটাই একটা শাড়িতে খুব যত সুন্দরভাবে পোর্ট্রেট হয়, ইট কামস অ্যাক্রস, অত সুন্দর আর কোনো ড্রেসেই আমার মনে হয় না হয়। ফলে পাওয়ার কিনা জানি না, একটা মেয়ে একটা শাড়ি পরলে তার ভেতরে কিন্তু একটা কনফিডেন্স, তার ভেতরটা খুব সুন্দর, মানে তারও নিজের খুব সুন্দর লাগে, ভেতর থেকে সুন্দর লাগে, মানে ইনার বিউটি ইজ, মানে ওটা এক্সিউট করে শাড়িটা পরলে। তোমার বিউটিটা তো খালি তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে আসে না, তোমার ভেতরকার সৌন্দর্যটা যখন তোমার বাইরে চলে আসে তখন সে সুন্দর। আর আমার মনে হয় প্রতিটি মানুষই সুন্দর, হ্যাঁ, খালি ওর ভেতরের আনন্দটা বজায় রাখতে হবে, উইচ ইজ আ ডিফিকাল্ট স্ট্রাগল ইন টুডেজ ওয়ার্ল্ড। Yes. To be happy, হ্যাঁ have yourself that peace of mind. হ্যাঁ হ্যাঁ, খুবই ডিফিকাল্ট, people সত্যি খুব are ডিফিকাল্ট। মানে তুমি চারিদিকেই দেখো না, মানে পৃথিবীতে কি ঘটছে সব, মানে কিছুই তো আমি এখন মানে ভালো 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 দেখি না, ঠিক ঠিক একদম। সব জায়গাতেই মানে বিভিন্ন ধরনের সমস্যা মানুষের, এবং আরো বাড়বে। আমার যেটা মনে হয়, মানে মানুষ যখন না নেচারের বিরুদ্ধে চলে যায় তখনই এই সমস্যা তৈরি হয়েছে। এবং এটা দীর্ঘ বছর এই মানুষের যে ইতিহাস, যদিও উই আর পার্ট অফ নেচার, উই আর এক্সটেনশনস অফ নেচার, বাট উই আর হোয়াট এভার উই আর ডুইং ইজ অল গোয়িং এগেনস্ট নেচার। তাই জন্য নেচার আজকে তার জবাব দিচ্ছে। এখানে ধস নামছে, ওখানে ভূমিকম্প হচ্ছে, ওখানে পুড়ে যাচ্ছে, ওখানে ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, ওখানে ক্লাউড বার্স্ট হচ্ছে, হবেই হবেই, হতে বাধ্য। সমস্ত পুকুরগুলোকে বুঝিয়ে বাড়ি করে ফেলছে। হ্যাঁ, তো তাহলে জলগুলো যাবে কোথায়? তুমি যত প্রকৃতির বিরুদ্ধে যাবে তত প্রকৃতি একটা সময় অবধি সহ্য করবে, তারপর তার সে সহ্য করবে না, তার নেচার ন্যাচারাল। মানুষ, যেটা আমার মনে হয়, আপনার কাছে একটা গাড়ি আছে, আপনি 4টে আরো কিনছেন শো অফের জন্য। একটা বাড়ি আছে, আপনি 10টা আরো ফ্ল্যাট কিনে রেখে দিচ্ছেন শো অফের জন্য। সো দিস ইজ জাস্ট এক্সপ্লয়েটিং। হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি তো একসঙ্গে 4টে গাড়ি চালাতে পারবে না কোনোদিনই, তাই না? বা একসঙ্গে তুমি 10টা বাড়িতেও কোনোদিন থাকতে পারবে না। তুমি যে একটা বাড়িতে একটা ঘরেই এতটুকু স্পেস লাগবে তোমার শুতে। না, আমেরিকাতে একটা প্লট আছে, আমার একটা ব্যাঙ্গালোরে বাড়ি আছে, এরকম বলে যে দেখানো জিনিসটা আজকাল তো শো অফ। সেটাই তো, মানুষের ভ্যালু সিস্টেমটা ইনভার্টেড হয়ে গেছে। আমরা আগে কি জানতাম যে উনি মাস্টারমশাই, হ্যাঁ, তার এটা খুব সিম্পল লাইফ, হ্যাঁ, তা এখন নয় কিন্তু আর সেরকম। হ্যাঁ, তাদেরও সব গাড়ি বাড়ি হ্যান ত্যান ইত্যাদি, মানে সব। আগে কি একটা ফ্যামিলি গাড়ি হতো, যারা বড় লোক ছিল তাদের, আমাদের ছোটবেলায়, হ্যাঁ, একটা অ্যাম্বাসেডারে একটা ফ্যামিলি গাড়ি, কার, হ্যাঁ, তারা সবাই মিলে ওটাতেই ঘুরতে যেত, হ্যাঁ, ওটাই চলতো। এখন তো ইচ ইন্ডিভিজুয়াল মেম্বার অফ দ্য ফ্যামিলি হ্যাজ সেপারেট কার্স, মানে কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। ফলে one person is going to office in a car, the child will be dropped in school in another car. So তো মানুষের ভ্যালু সিস্টেম যদি বদলে গিয়ে থাকে, যে মানুষ ভাবে যে আমার মানে এইটাই আমায় আনন্দ দেবে আর কিছু না, তখন আসলে মানুষ আনন্দ পায় না। তারা কি নিশ্চিন্তে ঘুমোতে পারে রাত্রির বেলা? আমার মনে হয় না। আর এইসবের জন্যই তো আমরা কমপ্লেন করি যে পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো তো এই জন্যই তো বাড়ছে, আরো বাড়বে। মানে পৃথিবী ধ্বংসের দিকেই এগিয়ে চলেছে, মানুষ এইভাবেই চলবে, এবং আরো মানুষের চাহিদা প্রতিদিন বাড়তে থাকবে। হ্যাঁ, আগে আমাদের বাড়িতে একটা টিভি থাকতো, এখন প্রতিটা মেম্বারের ঘরে একটা করে টেলিভিশন, হ্যাঁ, স্মার্টফোন, হ্যান ত্যান ইত্যাদি। তো ফলে পৃথিবীর অবস্থা খুব খারাপ, ভালো নেই পৃথিবী। হ্যাঁ, কিছু not just বাড়ি and গাড়ি, I have seen an individual person having 4 set of phones. হ্যাঁ হ্যাঁ, মানে 4 set of phones. সবই তাই। মানে আমি তো শুনি যে মানে একটা শাড়ি মানে একবার পরলে নাকি আর হয় না, না, তারপরে দুবার আর পরে না। হ্যাঁ, we don't repeat out. মানে এইসব তো আমি জানতামই না, এগুলো তো জানছি এই ব্যবসা করতে গিয়ে কত কি জানতে পারছি, এইরকম আর কি। তবে কিছু ভালো মানুষ আছে, কিছু, সেই জন্যই একটা ব্যালেন্স তাও রয়েছে এখনো পৃথিবীতে। হ্যাঁ,
কতদিন থাকবে আমি জানি না। হ্যাঁ, আর মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা কি সেটা খুবই কঠিন ব্যাপার আর কি। So, closing the reflection, what's that one message that you would like to give to other women out there who feel stuck in life, love, or career? স্টাক ইন লাইফ তো প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সময় জীবনে মনে হয়, সে কেরিয়ারই হোক আর প্রেমই হোক আর যাই হোক, কিন্তু জীবনের চাকা কিন্তু স্টাক হয় না, মানে তোমার চাকাটা কিন্তু ঘুরতেই থাকবে। সো অন্ধকারের পরে আলো কিন্তু আসবেই, দিন আসবেই আর কি। ফলে ওই জীবনের যে হুইলটা, হ্যাঁ, ওটা স্টাক হয় না। তোমার এখন হয়তো খারাপ সময় যাচ্ছে, এখন মনে হচ্ছে আমার হয়তো আর কোনোদিন ভালো সময় আসবে না, কিন্তু আসলে তা হয় না। অন্ধকারের পরে আলো আসবেই। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ফেথ, এবং তুমি যেটা করছো সেটা অনেস্টলি করে যেতে হবে, তাহলে দেখবে তুমি স্টাক থাকবে না। না, আমার জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনস গেছে, সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে এটাই শেষ, আমার আর কিছু হবে না জীবনে, আমি পারবো না। হ্যাঁ, এটা একটা কমপ্লিট মিসনমার, মানে এটা আসলে সত্যি নয়। তুমি ঠিক পারবে, সেই কনফিডেন্সটা তোমার ভেতরে, মানে সেই বিশ্বাসটা রাখতে হবে, এবং ট্রুথফুলি তোমাকে সেই পথে এগিয়ে যেতে হবে, তাহলেই দেখবে তোমার প্রবলেমস চলে গেছে। কিন্তু সেই ধৈর্যটা রাখতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট পেশেন্স। Yes. So, how do you define having it all in your life? আই ফিল লাকি ইন দ্য সেন্স, কিন্তু তুমি যদি বলো যে একদম মানে তথাকথিত ভালোবাসা, প্রেম ইত্যাদি আমার জীবনে, আমি কিন্তু মানে ওরকম একটা সংসার যাকে বলে, হ্যাঁ, স্বামী বউ বাচ্চা ইত্যাদি, মানে যেরকম যাকে বলি আমরা, সেরকম কিন্তু ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ সংসার আমি করিনি। কিন্তু আমার সংসারটা বিশাল। হ্যাঁ, আমার বাড়িতে আমি একা, আমি আমার মেয়ে থাকতাম যে তা নয়, আমার বন্ধু বান্ধবরাও এসে থাকতো, আমার অনেক সময় আত্মীয়রাও এসে থেকেছে, আমার সবসময় আমার বাড়িতে লোকজন আছে। হ্যাঁ, ফলে আমার বাড়িতে সবসময় এলে 2-3 জনের এক্সট্রা বা 4-5 জনের রান্না এক্সট্রা সবসময়ই থাকবে। হ্যাঁ, এরকম নয় যে হবে না। ফলে ওরকম কিছু ব্যাপার নেই। আমি খুবই ভাগ্যবতী মনে করি নিজেকে, যে আমি এই পথটা আমি এতদূর এগোতে পেরেছি, এবং আই ফিল লাকি, ইউনো, অর নট জাস্ট লাক, ইউনো, আই কুড মেক ইট। আই মিন দ্যাটস ইট। Blessed by God. গড কিনা জানি না, হ্যাঁ, মানে ব্লেসড বাই সামথিং, ইউনো, আই কুড মেক ইট। কিন্তু আমার ওই রকম, আমি অত অ্যাম্বিশাস আমি নই, তাহলে এটা আরও অনেক বড় করে ফেলতে পারতাম, কিন্তু আমার অ্যাম্বিশাস অত হতে ভালোও লাগে না। আমার নিজের মতন আনন্দে থাকতে পারবো, মনের আনন্দটা আমার ভীষণ মনে হয় ইম্পর্টেন্ট ব্যাপার। সেইটা আমি নিজেকে খুশি রাখা, নিজের মনের আনন্দটা আমি চেষ্টা করি। What's next for you as a woman, as a mother, and also as a dreamer that you look forward? আচ্ছা, আমি এই ক্যাটাগরিজগুলো এভাবে ক্যাটাগরাইজ করি না। হ্যাঁ, মানে আই থিঙ্ক, হ্যাঁ, in general. হ্যাঁ, আই এম আ হিউম্যান বিং, দ্যাটস অল, ইউনো। আমি মানে ওরম আলাদাভাবে আলাদা করি না। তো নেক্সট হচ্ছে, আমি সত্যি কথা বলছি যে আমার ওরকম এক্ষুনি কোনো ড্রিম নেই। আমি এখন বর্তমানে একটা ছবি বানাচ্ছি, একটা ডকুমেন্টারি করছি, তো সেইটার ওপরে আমি একটু এখন কাজ করতে চাই, ওটা শেষ করতে চাই। আর নতুন কিছু যদি ডিজাইনস করতে পারি, হ্যাঁ, ওটা তো মাথাতে সবসময়তেই চলতে থাকে। তো আমার যে লাস্ট ফিল্মটা, সেইটার উপরেই আমি এখন অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট করছি, যে ওটা একজন মণিপুরি ডান্সারের ওপরে, খুব নামকরা একজন গুরু, ওনার নাম কলাবতী দেবী। হ্যাঁ, ওর মেয়ে বিম্বাবতী আমার অ্যাকচুয়ালি গুরু ছিলেন। হ্যাঁ, উনি, ওর স্বামী গুরু বিপিন সিং, দে ওয়ার লাইক ডয়েন্স অফ মণিপুরি ডান্স ইন কলকাতা।
তো বিম্বাকে আমি প্রায় জন্ম থেকে চিনি। তো আমি দিদির ওপরে স্ট্রেঞ্জলি এনাফ মানে শি বিং দ্যাট গুরু অফ দ্যাট লেভেল কোনো কাজই হয়নি, কেউ কিছু করেওনি। অ্যান্ড ইটস নট জাস্ট আ বায়োপিক অন কলাবতী দি। আই ওয়ান্ট টু মণিপুরের না একটা লম্বা স্ট্রাগল আছে, মানে প্রোটেস্ট স্ট্রাগলের ওদের একটা লম্বা হিস্ট্রি আছে। তো বেসিক্যালি ওটা একটা বলা হয় কোট আনকোট ম্যাট্রিয়ার্কাল সোসাইটি, উইচ ইজ নট। ট্রুথ ইজ ইট ইজ হাইলি পেট্রিয়ার্কাল। এবং ওখানে ছেলেরা মেয়েরা বেশি কাজ করে, ছেলেরা মোটামুটি সারাদিন মদ খায়, তারপরে রাত্রিবেলা মেয়েদের ধরে পেটায়। এদের ইউজুয়াল স্টোরি। হ্যাঁ, তো এখন ওই মেয়েদের যে স্ট্রাগলের ইতিহাস এবং ওখানে মেয়েদের পজিশনিংটা কি ভিজাভি দ্য সোসাইটি। And I considered, Kolavati Di and Mane Bimba being careers of that. যে কারণ নাচটা এন্ড অফ দ্য ডে ইজ ইটস আ এক্সপ্রেশন অফ ফ্রিডম। একজন যে নাচতে পারে তার একটা ফ্রি ব্যাপার চলে আসে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয়েছে আমি কতদূর এটা অ্যাচিভ করতে পারবো আমি জানি না। হ্যাঁ, তো আমার ওই ছবি অনেক লেয়ার্সে আছে আর কি। তো সেইটা আমি এখন চেষ্টা করছি যে ওটা মানে সেই শ্যুটটা মানে আমার চলছে আর কি। So as you mentioned, this is your last movie. Are you not looking forward for something else? No, this is just I started. Okay. I just started working on it. So this is now I'm constructing, So is it a documentary? documentary. Okay. একদমই documentary মানে So in your documentary, how do you manage with finances, actors, producers, and different things, creative? আমি যেহেতু মূলত নন ফিকশন করেছি ফলে অ্যাক্টার্স আমার সেইভাবে লাগেনি, কারণ রিয়েল ক্যারেক্টার্সরাই ওখানে আমার অ্যাক্টার্স। হ্যাঁ, আই হ্যাভ ওয়ার্কড অন দ্য রিয়েল পিপল অনলি। সো আর ফাইন্যান্সেস মোস্টলি দে ওয়ার ফাইন্যান্সড বাই গট ফাইন্যান্সেস ফ্রম ফিল্মস ডিভিশন অর পিএসবিটি অর আগে দূরদর্শন ছিল, দিল্লি দূরদর্শন, বা কোনো কোনো সময় প্রাইভেট প্রডিউসার্স অলসো। আর এখন এইটা আমি করছি এটা উইদাউট, এটা পুরো ইন্ডিপেন্ডেন্টলি করছি আর কি। আমি একটা এখন মানে পিচ ফিল্ম বানাচ্ছি। আই ট্রাই টু পিচ ইট ইন সাম ইন্টারন্যাশনাল ফোরামস। যদি ফান্ডিং পেয়ে যাই তো ভালো, না পেলে নিজেই করবো ভেবেছি। মেবি মাই ট্রিবিউট টু মাই গুরু, দ্যাট ওয়ে। Wishing you all the best. Thank you for so much. everything, and thank you so much for also encouraging me. And Absolutely. you have been a very big support to my father also, which I have heard, and you have been a support to me also. So thank you so much. Keep guiding me. কখনো সবসময় মানে কোনো প্রবলেম হলেই যোগাযোগ করে। Sure, the problem ho kar na ho, but we are neighbors. এমনি পারবে, প্রবলেম হবে না। Thank you so much, Fran. Thank you so much. Okay. So we are ending today. It was really great to have you, Nah. and looking forward to have you again. So thank you. Same here, thank you for inviting me for the talk show, Sneha. Thank you, man. So I would like to request our viewers to like, comment, and share, and let us know what are your expectations from us next.